আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজা মোহাম্মদ ফারুক, লাইব্রেরিয়ান শহীদ আব্দুর ওয়াহাব সিন্নাবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিএনবি রোড, বরিশাল এবং গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান ইনস্টিটিউট বরিশালের পার্ট টাইম টিচার। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সাথে ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল, যার কোড হচ্ছে 812-625 812-625 এই কোর্স কোড। এটা মনে থাকবে তো সবাই? জি স্যার, 812-625 812-625। সাবজেক্টের নাম জি স্যার, ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল। ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল মনে থাকবে তো? জি স্যার। ডকুমেন্টেশন ও তথ্য পুনরুদ্ধার। ডকুমেন্টেশন ও তথ্য পুনরুদ্ধার। কি সবাই আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। যাক, আমরা কি শুরু করতে পারি? তাহলে জি একটা স্যার, জিনিস 7টা একটু বাজে গেছে। হ্যাঁ স্যার 7টা তো বাজে গেছে স্যার, শুরু করে। শুরু করব? আমার জি কথা স্যার, কি করেন বোঝা যায়? স্যার। কথা বোঝা যায়? জি জি স্যার। স্যার, বোঝা যায় স্যার। আচ্ছা, তাহলে আমাদের সাবজেক্ট কোড হচ্ছে 812-625। সাবজেক্টের নাম হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন রিট্রাইভাল। মনে থাকবে তো? জি জি স্যার। হ্যাঁ, এটা সবাই মনে রাখতে হবে। এটা কিন্তু ওই যে ভাইবা পরীক্ষার সময় ধরা হয়। এবং টিচারের নাম এটা কিন্তু ভাইবা পরীক্ষার সময় ধরা হয়। আসলে ছাত্রছাত্রী ক্লাস করছে কি না করছে এটা যাচাই বাছাই করার জন্য আমাদের যে সম্মানিত এক্সটার্নাল বৃন্দ আছে ঢাকা ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি থেকে, তারা এই প্রশ্নটা প্রায় সবার কাছেই করে। মনে থাকবে তো? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে ডকুমেন্ট ও ডকুমেন্টেশন। ডকুমেন্ট ও ডকুমেন্টেশন এবং ডকুমেন্টেশন যে একটা চক্রাকার পদ্ধতি, এটা সম্পর্কে আলোচনা করব। মনে থাকবে তো? জি স্যার। ডকুমেন্ট ও ডকুমেন্টেশন, ডকুমেন্ট ও ডকুমেন্টেশন আর ডকুমেন্টেশন যে একটা চক্রাকার পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা করব। মনে থাকবে তো সবাই? জি জি স্যার। হ্যাঁ, মাঝে মাঝে সাউন্ড করা লাগবে। তাহলে ডকুমেন্ট বলতে আমরা কি বুঝি, এটা প্রথমে আলোচনা হবে। ডকুমেন্ট বলতে আমরা কি বুঝি? ডকুমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি কোনো জ্ঞান, তথ্য বা উপাত্ত অথবা কোনো সৃষ্টিশীল কর্ম ধারণকারী নথিকে। তাহলে আমি কি বললাম? ডকুমেন্ট বলতে সাধারণত জ্ঞান, তথ্য বা উপাত্ত অথবা সৃষ্টিশীল কোনো কর্মধারণকারী নথিকে আমরা ডকুমেন্ট বুঝি। শতাব্দীর পর শতাব্দী ধরে ডকুমেন্ট বলতে হাতে লেখা ও মুদ্রিত নথিপত্রকে আমরা বুঝে আসছি বা বুঝে থাকি। কিন্তু ইদানিংকালে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে এ ধারণারও পরিবর্তন ঘটেছে। এই মুদ্রিত ডকুমেন্টের পাশাপাশি ইলেকট্রনিক পদ্ধতিতে তৈরি পাঠযোগ্য মুদ্রিত নথি ও পাঠযোগ্য নথিকে কম্পিউটারের সাহায্যে যে তৈরি করা হয়, সেটাকে আমরা নথি বলে চিহ্নিত করি। তাহলে আমি কি বললাম? যে কম্পিউটার সাহায্যে ইলেকট্রনিক পদ্ধতি তৈরিত মুদ্রিত ডকুমেন্টের পাশাপাশি পাঠযোগ্য ডকুমেন্টকে আমরা ডকুমেন্ট বলতে পারি। কথাটা কি ক্লিয়ার হয়েছে? কথাটা কি ক্লিয়ার হয়েছে? স্যার। বলছি যে ইলেকট্রনিক পদ্ধতিতে তৈরি পাঠযোগ্য নথিকেও আমরা ডকুমেন্ট হিসাবে চিহ্নিত করে থাকি। তাহলে সর্বোপরি
ডকুমেন্ট বলতে আমরা বুঝি হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি তৈরি এবং মুদ্রিত নথিপত্রকে আমরা ডকুমেন্ট হিসাবে চিহ্নিত করতে পারি। শতাব্দীর পর শতাব্দী ধরে ডকুমেন্টেশন ও বিভিন্ন তথ্যবিজ্ঞানিক ডকুমেন্টের সংজ্ঞা প্রদানের জন্য বিভিন্ন পন্থা বা কৌশল অবলম্বন করে থাকে। তার মধ্যে 1935 সালে ওয়াল্টার শুটমায়ার সে বলছে আমাদের জ্ঞানকে পরিবর্ধিত করে এমন যে কোনো নথিকে আমরা ডকুমেন্ট বলতে পারি। আমাদের জ্ঞানকে পরিবর্ধিত করে এমন যে কোনো নথিকে আমরা ডকুমেন্ট বলতে পারি। এটা কে বলছে? ওয়াল্টার শুটমায়ার। ওয়াল্টার শুটমায়ার। সুকুমার। ওয়াল্টার শুটমায়ার। তারপরে আর একজন তথ্যবিজ্ঞানী বা গ্রন্থাগার বিজ্ঞানী সুজান ব্রাইট। সুজান ব্রাইট। সুজান ব্রাইট সে বলছে কোন বাস্তব ঘটনা বা তথ্যের সাক্ষ্য প্রমাণ প্রদান করাই ডকুমেন্ট। সে কি বললো? কোন বাস্তব ঘটনা বা তথ্যের সাক্ষ্য প্রদান করাই হচ্ছে ডকুমেন্ট। তিনি আরো বলেন যে কোনো প্রতীক চিহ্ন যেটি ভৌত বা ধারণাগত কোনো বিষয়কে উপস্থাপন, পুনর্গঠন বা প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়েছে তাকেও আমরা ডকুমেন্টেশন বলতে পারি। তাহলে আমরা কি বললাম? সে আরো বললো যে যে কোনো প্রতীক চিহ্ন যেটি ভৌত বা ধারণাগত কোনো বিষয়কে উপস্থাপন, পুনর্গঠন বা প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়েছে তাকেও আমরা নথি বলতে পারি। তারপরে পরিশেষে আমরা বলতে পারি প্রতিটি ডকুমেন্টই কোনো না কোনো তথ্য ধারণ করে। এর মাধ্যমে মানব মনের নানামাত্রিক সৃষ্টিশীল রচনাবলীকে ধারণ, সংরক্ষণ ও বিনিময় এবং এসবগুলোকে ধারণ, সংরক্ষণ ও বিনিময় করা যায় সেগুলো ডকুমেন্টেশন। তারপরে ডকুমেন্টেশন হচ্ছে আধুনিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি এবং এই ডকুমেন্ট উভয় পদ্ধতিতে, মুদ্রিত ডিজিটাল উভয় পদ্ধতিতে আমাদের মানুষের সৃষ্টিশীল রচনাগুলোকে বহন করে বা ধারণ করে থাকে। তারপরে ডকুমেন্টেশন বলতে কি? ডকুমেন্টেশন বা তথ্যায়ন এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ও বিতরণ করা যায় তাকে আমরা ডকুমেন্টেশন বলতে পারি। ডকুমেন্টেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ করা যায় সেটাই হচ্ছে ডকুমেন্টেশন। সঠিকভাবে যদি এই প্রক্রিয়া সংরক্ষণ করে এই সেবা প্রদান করা যায় বিশেষজ্ঞদের, তাহলে এটা উন্নত গ্রন্থাগার সেবা প্রদান করা সম্ভব। তাহলে একটা উন্নত গ্রন্থাগার সেবা প্রদান করা সম্ভব। ডকুমেন্টেশন ও তথ্য শব্দটি এসেছে ডকুমেন্টেশন থেকে। এটি একটি প্রক্রিয়া হিসাবে প্রগণিত এবং এই ডকুমেন্টেশন সম্পর্কে বিভিন্ন তথ্যবিজ্ঞানী বা গ্রন্থাগার বিজ্ঞানী বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করছে। তার দু একটা সংজ্ঞা এখন আমি আলোকপাত করব। যেমন যে এই সেরা নামে একজন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী, সে বলছে ডকুমেন্টেশন গ্রন্থাগার বিজ্ঞানের এমন একটি শাখা যে যা দক্ষতার সাথে তথ্য সংগঠন ও প্রচার ব্যবস্থা নিশ্চিত করার ফলে বিশেষজ্ঞ দল তার কাঙ্ক্ষিত প্রয়োজনীয় তথ্যপত্র সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে। তারপরে এসসি ব্র্যাডফোর্ড নামে এর মতে সব ধরনের মানবীয় কর্ম উদ্যোগের রেকর্ড, সংগ্রহ, শ্রেণীকরণ ও তাৎক্ষণিক ব্যবহারের জন্য সহজলভ্য করাকেই ডকুমেন্টেশন বলে। তারপরে ডক্টর এস.আর. রঙ্গনাথন এর মতে সে বলছে ডকুমেন্টেশন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত যা নতুন বিষয়, প্রতিচিত্র শাখায় সাম্প্রতিক প্রকাশনা সম্পূর্ণ তথ্যাদি কার্যকরভাবে বিশেষজ্ঞদের নিকট
পৌঁছানো। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, অতএব আধুনিক গ্রন্থাগারিকাতায় একজন ব্যবহারকারীর, বিশেষ করে গবেষক বা বিশেষজ্ঞদের বিশেষ চাহিদার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী নির্দিষ্ট তথ্য নির্দিষ্ট সময় সঠিক একটি কার্যকরী পন্থা ব্যবহার উপযোগী করে তুলতে যে কর্ম পরিকল্পনা বা কৌশল অবলম্বন করা হয় তাই হচ্ছে ডকুমেন্টেশন। তাহলে আমরা কি বললাম? বললাম যে একজন ব্যবহারকারী, বিশেষ করে বিশেষজ্ঞ বা গবেষকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট তথ্য সঠিক সময়ে একটি সুস্থ ও কার্যকরী পন্থায় ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে কর্মকৌশল বা পন্থা অবলম্বন করে তথ্য বিতরণ করা হয় সেটাই হচ্ছে ডকুমেন্টেশন। তাহলে তথ্যায়নের মূল ভিত্তি হচ্ছে বিতরণ। এই বিতরণ যদি সুস্থ সঠিকভাবে করা যায় তাহলে তথ্যায়নের সাফল্য নির্ভর করে। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কি ডকুমেন্ট বলতে কি বোঝো আর ডকুমেন্টেশন বলতে কি বোঝো। এটা কি ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আলোচনা করব যে ডকুমেন্টেশন যে একটা চক্রাকার পদ্ধতি এটা সম্পর্কে আলোচনা করব। প্রখ্যাত গ্রন্থাগার বিজ্ঞানী আর শ ডকুমেন্টেশনের যে একটা ডকুমেন্টেশন বলে মুদ্রিত তথ্য সামগ্রী বা বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডকে সে বলছে হচ্ছে ডকুমেন্টেশন। তাহলে আমরা ডকুমেন্টেশন যে একটা চক্রাকার পদ্ধতি আর শর মতে ডকুমেন্টেশনে মুদ্রিত ও অন্যান্য নথিভুক্ত বুদ্ধিবৃত্তিক তথ্য প্রদানের একটি পরিপূর্ণ চক্রাকার পদ্ধতি, যার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে চিহ্নিতকরণ, নথিবদ্ধকরণ, সংগঠন, সংরক্ষণ, পুনরুদ্ধার, রূপান্তরের মাধ্যমে অধিকতর উপকারী রূপে আনায়ন, সংশ্লেষণ ও বিতরণ। আর কর্তৃক আলোচিত এই চক্রাকার পদ্ধতি নিচের একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হবে। সেই উনি 8টি পদ্ধতির কথা বলছে। কয়টা পদ্ধতির কথা বলছে? 8টি। তার মধ্যে হচ্ছে চিহ্নিতকরণ। ডকুমেন্টেশনের একটি বিষয়কে চিহ্নিতকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডকুমেন্টকে সেই যথাযোগ্য এর অর্থ হচ্ছে নির্বাচন করা, তথ্যের বিষয়বস্তুকে বিশ্লেষণ করে ব্যবহার উপযোগিতা যাচাই করাই হচ্ছে ডকুমেন্টেশন। এবং এই ডকুমেন্টেশন তথ্যকে চিহ্নিত করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। কি বিষয়ের উপরে আমাদের তথ্য সরবরাহ করতে হবে এবং কোন পর্যায়ে কোন উদ্দেশ্য সাধনের জন্য তথ্য সরবরাহ করতে হবে। তাহলে দুটো বিষয় খেয়াল করতে হবে, কি বিষয়ের উপর তথ্য সরবরাহ করতে হবে এবং কোন পর্যায়ে কোন উদ্দেশ্য সাধনের জন্য তথ্য সরবরাহ করতে হবে, এটা করে আমাদের তথ্য সরবরাহ করতে হবে। তথ্য চিহ্নিতকরণের জন্য আমরা কতগুলো বিষয় বিবেচনা করবো, যেমন শ্রেণীকরণ, সূচীকরণ, নির্ঘণ্ট, গ্রন্থপঞ্জি ইত্যাদি বিষয়ের উপরে আলোচনা করতে হবে। এবং এই জন্য ব্যবহারকারী ও সেবাদান প্রদানকারী দুইকে তৎপর থাকতে হবে। তথ্য চিহ্নিতকরণের জন্য ব্যবহারকারী ও সেবাদানকারী দুইজনের উপর তৎপর থাকতে হবে, যাতে এক ভাষা থেকে অন্য ভাষায়, এক তথ্য থেকে অন্য তথ্য, এক বিষয় থেকে অন্য বিষয়, এক ফরম্যাট বা এক কাঠামো থেকে অন্য কাঠামো বা ফরম্যাটে পরিবর্তন করা যায়, এক সংস্করণ থেকে যাতে অন্য সংস্করণ নির্ধারণ করা যায়। এই কাজগুলো করার জন্য আমাদের যে অ্যাক্সেসর লিস্ট, লাইব্রেরি ক্যাটালগ, বুক রিভিউ, লাইব্রেরি বুলেটিন, লাইব্রেরি ডাইজেস্ট ইত্যাদি বিষয় বিবেচনা করে আমাদের তথ্য চিহ্নিত করতে হবে। তারপরে বিষয় হচ্ছে চিহ্নিতকরণ আলোচনা করছি, মনে থাকবে তো কি আলোচনা করছি? চিহ্নিতকরণ। তারপর হচ্ছে লিপিবদ্ধ বা রেকর্ডিং, লিপিবদ্ধ বা
রেকর্ডিং। রেকর্ডিং। হ্যাঁ, লিপিবদ্ধকরণ বা রেকর্ডিং। তথ্যের ব্যবহারিক উৎকর্ষ, ব্যবহারের নিশ্চয়তা বিধানের জন্য এবং তথ্যকে ভবিষ্যৎ নির্দেশনা দান ও গবেষণার উপযোগিতা ও পরিপূরক হিসাবে সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ নিশ্চিতকরণের জন্য তথ্যকে অন্তর্ভুক্ত করতে হবে। তথ্যভুক্ত দলিলকে বিভিন্ন পন্থায় অন্তর্ভুক্ত করা যায়। সাধারণত তথ্যভুক্ত সামগ্রীতে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে বিষয়বস্তু অনুসারে বিন্যস্ত করা হয়, যেমন ক্যাটালগ, ইন্ডেক্স, গ্রন্থপঞ্জি ইত্যাদি মাধ্যমে পদ্ধতিগতভাবে তথ্যকে বিন্যস্ত করে রাখা যায়। এছাড়া ইদানিং যান্ত্রিক কৌশল ব্যবহার করে, বিশেষত কম্পিউটারের সাহায্যে কম্পিউটার অনলাইন সংরক্ষণ ও অন্তর্ভুক্ত করে রাখা যায়। তাহলে আমি কি বললাম? লিপিবদ্ধকরণ হচ্ছে তথ্যের ব্যবহারিক উৎকর্ষ ও ব্যবহারের নিশ্চয়তা বিধানের জন্য এবং তথ্যকে ভবিষ্যৎ নির্দেশনা ও গবেষণার উপযোগিতা পরিপূরক হিসাবে সংরক্ষণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্ত করতে হয়। অন্তর্ভুক্ত দলিলকে বিভিন্ন পন্থায় অন্তর্ভুক্ত করা যায়। সাধারণত তথ্য সামগ্রীকে অন্তর্ভুক্ত বস্তুকে বিষয় অনুসারে পদ্ধতিগতভাবে বিন্যস্ত করা হয়। এর মধ্যে ক্যাটালগ, ইন্ডেক্স, তারপর হচ্ছে গ্রন্থপঞ্জি ইত্যাদি মাধ্যমে পদ্ধতিগতভাবে বিন্যস্ত করা যায়। এছাড়া ইদানিং যান্ত্রিক কৌশল অবলম্বনের মাধ্যমে তথ্যকে অন্তর্ভুক্ত করা যায়, বিশেষত কম্পিউটারের সাহায্যে অনলাইনে পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করে রাখা যায়। পরের পয়েন্ট, সংগঠন। পরের পয়েন্ট হচ্ছে সংগঠন। তথ্য ব্যবস্থার পরিপূর্ণতা এবং সেবা ও কার্যক্রমের একান্ত সাফল্যের জন্য দরকার সুষ্ঠু সুদূর প্রসারের সাংগঠনিক তৎপরতা। তথ্যায়নের যে সাংগঠনিক তৎপরতা অনুশীলন করা হয় তা হচ্ছে গ্রন্থ তথ্যপূর্ণ তথ্য বিন্যাস অথবা গ্রন্থ বিষয়ক সাংগঠনিক তৎপরতা। সাংগঠনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে চাহিদা উপযোগী তথ্যকে শনাক্তকরণ, মূল্যায়ন, নির্বাচন এবং তথ্যের অবস্থান নির্ণয় করা। তারপরে সংগঠন তৎপরকে সফলতা করার জন্য ভাষা চিহ্নিতকরণ এবং উপযোগী ভাষা ব্যবহার করা, তথ্যের বৈশিষ্ট্য নির্ধারণ ও মূল্যায়ন করা, তথ্যের ধরন সম্পর্কে ব্যাখ্যা করা, প্রকাশনা বিষয়ক গুণাবলী মূল্যায়ন এবং নির্ণয় করা, তথ্য উপস্থাপনের বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। তাহলে এটা হচ্ছে সংগঠন। আলোচনা করলাম এটা কি সংগঠন। সংগঠন কথাটা কি বোঝা গেছে? তথ্যায়ন ব্যবস্থা পরিপূর্ণ সাফল্য এবং সেবা কার্যক্রমে একান্ত সাফল্যের জন্য দরকার সুস্থ সুদূর প্রসারের সাংগঠনিক তৎপরতা। তথ্যায়নের যে সাংগঠনিক তৎপরতা অনুশীলন করা হয় তা হচ্ছে গ্রন্থ ও তথ্য বিন্যাস ও গ্রন্থ কুপঞ্জিগত বিষয়ক সাংগঠনিক তৎপরতা। সংগঠনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে চাহিদা উপযোগী তথ্যকে শনাক্তকরণ, মূল্যায়ন, নির্বাচন এবং তথ্যের অবস্থানকে চিহ্নিতকরণ এবং তথ্যের ভাষা চিহ্নিতকরণ, উপযোগী ভাষা ব্যবহার করা এবং তথ্যের বৈশিষ্ট্য নির্ধারণ, মূল্যায়ন করা, তথ্যের ধরন সম্পর্কে ব্যাখ্যা করা, প্রকাশনা বিষয়ক গুণাবলী মূল্যায়ন করা এবং তথ্য উপস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হয়। এটা হচ্ছে কোনটা আলোচনা করলাম? সংগঠন। পরের পয়েন্ট সংরক্ষণ। পরের পয়েন্ট হচ্ছে সংরক্ষণ। তথ্যের ব্যবহারকে নিশ্চিত করা এবং সেবার উপযোগী আদর্শকে বাস্তবায়িত করার জন্য দরকার সুসংরক্ষণ ব্যবস্থা। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একজন ব্যবহারকারীকে যথাসময়ে নির্দিষ্ট তথ্য সরবরাহ করা
জন্য তথ্য সংগ্রহ, বিন্যাস এবং সুষ্ঠুভাবে সংরক্ষণ করে রাখা হয়। আধুনিক তথ্য সংগ্রহণ পদ্ধতি নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা হয়। সনাতন পদ্ধতিতে সাধারণত মুদ্রিত কার্ড ও অ্যাক্সেশন খাতা ইত্যাদির ব্যবহার করা হয়। ইদানিং আইসিটি উপকরণ ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায় এবং এই পদ্ধতি সবচেয়ে উপযোগী, কারণ এই পদ্ধতির সাহায্যে একসাথে বিপুল পরিমাণ তথ্যকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করা সম্ভব। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি, তথ্যকে বাস্তবায়িত করার জন্য এবং তথ্য দরকার সুসংরক্ষণ ব্যবস্থা, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য ভিডিওতে হে দেখ মানে এইটা যদি সব তোমার দেখবে, এই যে এইটা যে বোঝা যায়? তার মানে তোমার দেখবে বোঝা যায়? আর এই জায়গা কালা ওঠে। হ্যাঁ, আর এইটা যদি অন করো চালু হয়ে যাবে। বোঝা যায়? তোমারও আর যদি আমি স্যারগুলোর কথা বলি তাহলে কোন জায়গায় কথা হচ্ছে কেন ভাই? কেন কাউসার ভাই? তো স্যার এই সবাইকে মিউট করে দেন কাউসার ভাই। আজব অবস্থা। বলছি কথা বলে ফেলে ব্যবহারকে বলে নিশ্চিত, শোনা যায়। মিউট করে দিতে বলেন। তথ্যের ব্যবহারকে নিশ্চিত করণ ও সেবার আদর্শকে বাস্তবায়িত করার জন্য দরকার সুস্থ সুরক্ষণ ব্যবস্থা, যাতে একজন ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী নির্দিষ্ট তথ্য যথাসময়ে বিতরণের জন্য সংগ্রহ, বিন্যাস করা এবং সুষ্ঠুভাবে সংরক্ষণ করে রাখা যায়। আধুনিক তথ্য সংরক্ষণ পদ্ধতিতে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এই প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। সাধারণত দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হচ্ছে আমরা তথ্য সংগ্রহ করে থাকি হচ্ছে মুদ্রিত কার্ড, অ্যাক্সেশন খাতা ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করি। আর আধুনিক পদ্ধতি হচ্ছে কম্পিউটার বা আইসিটি উপকরণের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে রাখা এখন বেশ জনপ্রিয় এবং এই পদ্ধতি হচ্ছে এখন বেশি উপযোগী, কারণ এই পদ্ধতির সাহায্যে বিপুল পরিমাণ তথ্যকে আমরা সুষ্ঠুভাবে সংরক্ষণ করে রাখতে পারি। পরের পয়েন্ট, পরের পয়েন্ট হচ্ছে পুনরুদ্ধার। পরের পয়েন্ট হচ্ছে পুনরুদ্ধার। কোনো পদ্ধতিতে তো সাউন্ড হচ্ছে কেন? নির্দিষ্ট সময়ে যথার্থ পদ্ধতি পুনরায় উপস্থাপন করে তথ্যায়ন কাজ ও সেবা করার উদ্দেশ্য। তথ্যায়নের মূল উদ্দেশ্য যে কোনো পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করে সঠিকভাবে পুনরায় উপস্থাপন করাই হচ্ছে তথ্যায়নের কাজ বা তথ্য সেবা। তথ্য পুনরুদ্ধার ও উপস্থাপন করার জন্য বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করা হয়ে থাকে। এই কৌশলগুলোর মধ্যে আমরা সনাতন পদ্ধতি যেমন মুদ্রিত কার্ড, গ্রন্থপঞ্জি, নির্ঘণ্ট ইত্যাদির পাশাপাশি বর্তমানে আধুনিক পদ্ধতি অগ্রসর সার্চ টেকনিক ব্যবহার করে তথ্য পুনরুদ্ধার করতে পারি। এই পদ্ধতির সাহায্যে যে কম্পিউটার যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বুলিয়ান অপারেটর, তারপর হচ্ছে প্রক্সিমিটিং, সার্চিং, নেস্টিং ইত্যাদি কম্পিউটার কৌশল ব্যবহার করে আমরা তথ্য পুনরুদ্ধার করতে পারি। এর মধ্যে তথ্য পুনরুদ্ধার মান ও গুণ উভয় আমাদের বাড়িয়ে দিচ্ছে। এ পয়েন্ট কি বোঝা গেছে? তথ্য পুনরুদ্ধার পদ্ধতি কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, পরের পয়েন্ট। আর অধ্যায়টা কত নম্বর স্যার? ওইটা আমি লাস্টে আসি তো। এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট আলোচনা করছি, 5 নম্বর পয়েন্ট। এখন 6 নম্বর হচ্ছে রূপান্তর।
পরে আবার আলোচনা করব, সময় আছে তো, পরে আবার আলোচনা করব। রূপান্তর, নেক্সট পয়েন্ট হচ্ছে রূপান্তর। তথ্যের ব্যবহারিক উৎকর্ষ সাধনের জন্য প্রয়োজন অনুসারে তথ্য পুনরুদ্ধার করে ব্যবহারকারী উদ্দেশ্য সফল করতে হলে যত অভিনব ব্যবস্থা ও কৌশল অবলম্বন করা যায় সেগুলো ব্যবহার নিশ্চিত করতে হবে এবং রূপান্তর করা যাবে। পাশাপাশি তথ্যায়ন ব্যবস্থা গুরুত্ব তত বেশি পাবে। কারণ কি, আমরা যে কোনো পদ্ধতি ব্যবহার করি, সেটা যদি সেই পদ্ধতি যদি তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের মান বাড়ানো যায় বা বাড়িয়ে দেয়, তাহলে আমাদের সেটাই হচ্ছে গ্রহণযোগ্য পদ্ধতি। তাহলে তো এই তথ্য রূপান্তরের জন্য তথ্যের পাশাপাশি আমাদের গুরুত্ব বৃদ্ধি পায়। তথ্যের রূপান্তর সাধারণত দুইভাবে করা যায়। এক হচ্ছে মানুষের মেধা, শ্রম, দক্ষতাকে সরাসরি প্রয়োগ করে, আর একটা হচ্ছে যান্ত্রিক কৌশল অবলম্বন করে। রূপান্তরের অন্যতম প্রধান কৌশল হচ্ছে অনুবাদ, যেটি এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা যায়। এছাড়া রূপান্তরের আরেক কয়েকটি গুরুত্বপূর্ণ ধরন আছে, যা আছে এক ফরম্যাট থেকে আর এক ফরম্যাটে নেওয়া যায়, এক কাঠামো থেকে আর এক কাঠামোতে নেওয়া যায়। এছাড়া সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে রিপ্রোগ্রাফি কৌশল। এই রিপ্রোগ্রাফি কৌশল ব্যবহার করে তথ্য রূপান্তর করা যায়। তাহলে আমি কি বললাম, রূপান্তর হচ্ছে কি দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে মানুষের মেধা, দক্ষতা, শ্রম সরাসরি প্রয়োগ করে, আর একটা হচ্ছে যান্ত্রিক কৌশল পদ্ধতি। এই রূপান্তরের জন্য প্রথমে যে পদ্ধতি প্রয়োগ করা সেটা হচ্ছে অনুবাদ, অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে বা রূপান্তর করে তথ্য করা যায়, বা এক ফরম্যাট বা কাঠামো থেকে আর এক কাঠামোতে রূপান্তর করা যায়। এই রূপান্তর করার জন্য আবার রিপ্রোগ্রাফি কৌশল অবলম্বন করে আমরা এই তথ্য রূপান্তর করতে পারি। এখন রিপ্রোগ্রাফি কৌশল আবার কি? রিপ্রোগ্রাফি সাধারণত ফটোকপির সাহায্যে আমরা যে সেবা প্রদান করে থাকি, এটা হচ্ছে রিপ্রোগ্রাফি পদ্ধতি। এটা হচ্ছে রিপ্রোগ্রাফি পদ্ধতি। এটা কি রূপান্তর বোঝা গেছে? তারপরে পয়েন্ট সংশ্লেষণ। পরের পয়েন্ট হচ্ছে সংশ্লেষণ। এই উদ্দেশ্য সাধন করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার সাথে যেসব কয়েকটি উপাদান থাকে, সেই উপাদানগুলোর নির্দিষ্ট সমন্বয় সাধন করে যে তথ্যের চাহিদা রূপান্তর পরীক্ষার মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে সংশ্লেষণ। কি বললাম, একটি উদ্দেশ্য সাধনের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা। এই পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট সব কয়টি পরিকল্পনা বা উপাদান সমন্বয় সাধন করে তথ্যের চাহিদা ও রূপান্তর উপযোগিতা প্রমাণিত হয় এবং এর জন্য কতগুলো বিষয় বিবেচনা করা হয়। যেমন ব্যবহারকারী বঞ্চিত তথ্যের অন্তর্গত বিষয় বিশ্লেষণ, তারপরে বিষয়ের অন্তর্গত অর্থ প্রকাশ ও বিশ্লেষণের উপর দক্ষতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন, তারপরে অনুসন্ধানযোগ্য ও বিষয় বিশ্লেষণের উপর ফলাফল অন্তর্ভুক্তিকরণ, তারপরে চাহিদা বিশ্লেষণ, বর্ণালী বিশ্বাসের কাছ থেকে সাউন্ড আসছে। বর্ণালী বিশ্বাস, উনি প্রচন্ড প্রচুর সাউন্ড করে। ওই যে বাচ্চা ফ্যামিলিগত কথাবার্তা এগুলো না আসে ক্লাসের ভিতরে, আমরা শুনতে সমস্যা হয়। তারা আনমিউট করলেই তো হয়। স্যারের কথা আসেই তো না এখন। স্যারে আনমিউট হয়ে গেছে।
বনানী বিশ্বাস, আপনি সাউন্ড অফ করে দিন। স্যার কি আউট হয়ে গেল? আগে দেখা যাচ্ছে না তো। কাউসার ভাই, রনি ভাই, হয়েছে? ঠিক আছে, আবার বলি, একটি উদ্দেশ্য সাধনের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়গুলোকে সাথে যদি সমন্বয় সাধিত না হয়, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় না। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তথ্যের ব্যবহারকারীর চাহিদা এবং রূপান্তর প্রক্রিয়ার সমন্বয় সাধিত না হলে উদ্দেশ্য অনুসারে তথ্যের উপযোগিতা প্রমাণিত হবে না। তথ্যকে চাহিদার সাথে যথার্থভাবে সমন্বয়ের জন্য নিচের কতগুলো বিষয় বিবেচনা করা হয়। যেমন, ব্যবহারকারী বঞ্চিত তথ্যের অন্তর্গত বিষয় বিশ্লেষণ, বিষয় এবং বিষয়ের অন্তর্ভুক্ত অর্থ প্রকাশ ও বিশ্লেষণের উপর দক্ষতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন, অনুসন্ধানযোগ্য বিষয় বিশ্লেষণের ফলাফল অন্তর্ভুক্তিকরণ, চাহিদা বিশ্লেষণ এবং অনুসন্ধান রীতির উন্নয়ন সাধন, অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিতরণের কৌশল অবলম্বনের সুনির্দিষ্ট ব্যবস্থা অনুশীলন, স্বাভাবিক ভাষাকে কৃত্রিম ভাষায় রূপান্তরের কৌশল অবলম্বন। পরের পয়েন্ট, বিতরণ। যথার্থ ব্যবহারকারীকে যথাসময়ে সুনির্দিষ্ট তথ্যটি বিতরণ করাই হলো তথ্যায়নের প্রকৃত উদ্দেশ্য। বিতরণ ব্যবস্থার স্বাভাবিকতা না থাকলে তথ্যের উৎকর্ষ সাধিত হয় না। সুষ্ঠু স্বাভাবিক বিতরণ ব্যবস্থা প্রবর্তনের জন্য কতগুলো কৌশল অবলম্বন করা হয়। কি কি কৌশল অবলম্বন করা হয়? সাম্প্রতিক তথ্য জ্ঞাপন সেবা, গ্রন্থপঞ্জি সাংগঠনিক সেবা, নির্ঘণ্টীকরণ সেবা, সংক্ষিপ্তকরণ সেবা, ক্যাটালগিং,